39 বলে 61 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। সেই রানের উপর ভর করেই কিন্তু 320 রানের একটি টার্গেট। আপনারা যদি বাবর আজমের ইনিংসটি দেখেন, প্রায় 80 বলে 50 রানে তিনি ইনিংস উপহার দিয়েছেন। এই ধরনের ইনিংস যদি আমরা বাবর আজমের কাছ থেকে দেখতে পাই, তাহলে কিভাবে আমরা পাকিস্তানকে জয়ী হিসেবে দেখতে পারবো। 1996 সাল আর 2025 সাল, বুঝতে পারতেছেন কেন দুটো সালকে আমি মেনশন করলাম। সর্বশেষ 1996 সালে পাকিস্তানের মাটিতে আইসিসি কোনো ইভেন্ট আয়োজিত হয়েছিল। বুঝতে পারতেছেন তো দীর্ঘ প্রতীক্ষার পরে আজকের দিনটি কেন তাদের জন্য এত স্পেশাল ছিল। কারণ হচ্ছে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠলো। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা কাদের মাধ্যমে উঠলো? পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। এই ম্যাচটিকে ঘিরে বিশেষ করে পাকিস্তানের দর্শকদের যে ধরনের উচ্ছ্বাস ছিল, এমনকি সমগ্র বিশ্বের মানুষ দেখতে চাচ্ছিল পাকিস্তান কোন ধরনের ম্যাচ আয়োজন করে এবং পাকিস্তান ঘরের মাঠে কোন ধরনের পারফরমেন্স দেয়, সেটি কিন্তু একটা বিরাট আলোচনার বিষয় ছিল। এই ম্যাচটিকে ঘিরে যখন এত কথা হচ্ছে, তখন বুঝতেই পারতেছেন এই ম্যাচটি কিন্তু সাধারণ ম্যাচ থাকে না। এই ম্যাচটি একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়ে যায়। আর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ পাকিস্তানের মাটিতে ম্যাচ, সুতরাং পাকিস্তানের প্রতি যে একটা মানুষের বাড়তি এক্সপেকটেশন এবং পাকিস্তানের প্লেয়ারদের উপর যে একটা বাড়তি চাপ, সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো সেই বাড়তি চাপকে তারা নিতে পেরেছে, নিতে পারলে কতটুকু নিতে পেরেছে, আর না পারলে তাদের ব্যর্থতার কারণ কি, সেগুলো আমরা একটু মূল বিস্তারিত ভিডিওতে জেনে আসবো। চলুন যাই মূল বিস্তারিত ভিডিওতে। আজকের দিনে প্রথমে পাকিস্তান টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত ছিল, কারণ পাকিস্তান ধারণা করেছিল পরে যখন ব্যাটিং করবে তারা ডিউ ফ্যাক্টরের কারণে হয়তো একটু এক্সট্রা ফ্যাসিলিটি পাবে। এটা ছিল মূল কারণ। আমার বাড়ির পাশে একটু অনুষ্ঠান হচ্ছে, সেই কারণে একটু শব্দ হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথমে কিন্তু নিউজিল্যান্ডের যাত্রাটা কিন্তু এতটা সহজ ছিল না। আপনারা যদি খেয়াল করে থাকেন, সপ্তম ওভারে ডেভিড কনওয়ে আউট হয়ে ফিরে যান। অষ্টম ওভারে উইলিয়ামসন, ক্রিকেটের অত্যন্ত নামি দামি প্লেয়ার, সে 1 রান করে আউট হয়ে ফিরে যান। এমনকি 16তম ওভারে ড্যারেল মিচেল আউট হয়ে ফিরে যান। 73 রানে 3 উইকেটের পতন ঘটে যায়। সেখান থেকে কিভাবে 320 রানে একটি টার্গেট তারা দিতে পেরেছে আপনারা কি জানেন? উইলিয়াম 117 বলে 7 রান, এমনকি টম ল্যাথাম 104 বলে 118 রান। বুঝতে পারতেছেন, 5 নম্বরে নেমে টম ল্যাথাম 104 বলে 118 রান। স্ট্রাইক রেট কত একবার চিন্তা করে দেখবেন। আরেকটা কথা আপনাদেরকে না জানালে না হয়, গ্লেন ফিলিপস আজকে যে ধরনের তিনি ফিল্ডিং দিয়েছেন, ওই প্রসঙ্গে আমি পরে আসতেছি। তার ব্যাটিং নিয়ে কথা বলি। তিনি 16 বলেছেন 8 রান, সেখানে থেকে 39 বলে 61 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। সেই রানের উপর ভর করেই কিন্তু 320 রানের একটি টার্গেট। তো বুঝতে পারতেছেন খেলাটা কোন পর্যায়ে গিয়েছে। টম ল্যাথাম এবং উইলিয়ামের মাঝখানে যে একটি পার্টনারশিপ হয়, সেই পার্টনারশিপটি কিন্তু খেলার মোড়কে ঘুরিয়ে দিয়েছে। 108 বলে 118 রানের দুর্দান্ত পার্টনারশিপ ছিল এটি। পাকিস্তানের বোলিং অ্যাটাক যদি আপনি একটু খেয়াল করে থাকেন, তো হারিস রুফকে নিয়ে একটু স্পেশালি কথা বলতে চাই। হারিস রুফ যখন আজকে বোলিং এ আসলো, প্রথম বলেই কিন্তু তাকে ছক্কা মেরে উদ্বোধন করলো উইলিয়াম। তখনই কিন্তু তার ফিটনেস নিয়ে আমি প্রশ্ন তুলতে চেয়েছিলাম, কারণ হচ্ছে তিনি যখন ইনজুরিতে আসেন, তাকে পুশ আপ করে দলে ঢোকানোর তো কোনো প্রয়োজন ছিল না। এত বড় একটি ম্যাচে আপনারা কেন অর্ধেক ফিট প্লেয়ারকে দলে ঢোকালেন? এর জায়গায় যদি অন্য কোনো প্লেয়ারকে নিতেন তাহলে কিন্তু ভালো হতো। আপনারা যদি আরেকটা বিষয় খেয়াল করে থাকেন, নিউজিল্যান্ড কোন ধরনের প্রিপারেশন নিয়েছে পাকিস্তানের মাটিতে খেলে, এটা কিন্তু তাদের স্পিন অ্যাটাক দেখলে আপনি বুঝতে পারবেন। আপনারা যদি নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক দেখেন, শুধুমাত্র 2 জন বোলারকে আপনারা চিনতে পারবেন। কেন বলতেছি? ম্যাট হেনরি 2-4 বছর ধরে একটু নামি দামি বোলার, এবং মিচেল স্যাটনার, তাদেরকে আপনি চিনবেন। এছাড়া বাকি যে প্লেয়ারগুলো রয়েছে বা বোলারগুলো রয়েছে, তাদেরকে আপনাদের চেনার কিন্তু কথা না। উইলিয়াম ওকার, ন্যাথান স্মিথ, এমনকি ব্রাসওয়েল, এই ধরনের বোলার যখন আপনাদের দলে থাকে, মানে নিউজিল্যান্ডের দলে থাকে, তখন কিন্তু পাকিস্তান চিন্তা করবে যে এই ধরনের বোলারদেরকে তো আমরা সহজে 4-6 মেরে দিব। কিন্তু দেখেন তারা কোন ধরনের পারফরমেন্স দিয়েছে। ন্যাথান ওকার, যে কিনা তার ক্যারিয়ারের মাত্র শুরুর দিকে আছে, এখন কিন্তু তাকে বলা যায় নিউজিল্যান্ডের পেস অ্যাটাকে সে লিড করতেছে। তো তাকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। টল এবং খুবই হার্ড লেন্থে বোলিং করে। এই ধরনের বোলিং এর অ্যাকশনের বিরুদ্ধে আপনি যে ধরনের পারফরমেন্স আপনারা দিয়েছেন, বিশেষ করে রিজওয়ান যে ধরনের খেলা দেখিয়েছে, আমাকে মনে হচ্ছে তার খেলা দেখে তিনি টেস্ট খেলতেছে। এমনকি পাকিস্তানের অ্যাপ্রোচটা আপনারা যদি খেয়াল করে থাকেন, 320 রানের টার্গেট, সেখানে 10 ওভারে 22 রান 2 উইকেট। 10তম ওভারে লাস্ট বলে তিনি আউট হয়েছেন। গ্লেন ফিলিপস যে একটি ক্যাচ নিয়েছেন, এই ক্যাচটি আমার মনে হচ্ছে টুর্নামেন্টের সেরা ক্যাচ হয়ে যেতে পারে। ওইটা বাদ দিলাম, অ্যাপ্রোচের যে একটা বিষয়, যখন আপনাকে 6 রানের উপরে প্রায় 6.5 রান প্রত্যেক ওভারে নিতে হবে, তো এমনিতেই তো 10 ওভারে আপনাকে রান করতে হবে 60 রান 65 রান। সেই জায়গায় আপনারা নিয়েছেন 20 রান 22 রান 2টি উইকেটের বিনিময়ে। এভাবেই তো আপনি খেলা থেকে ছিটকে পড়ে গেছেন। আপনারা যদি বাবর আজমের ইনিংসটি দেখেন, প্রায় 80 বলে 50 রানে তিনি ইনিংস উপহার দিয়েছেন। এই ধরনের ইনিংস যদি আমরা বাবর আজমের কাছ থেকে দেখতে পাই, তাহলে কিভাবে আমরা পাকিস্তানকে জয়ী হিসেবে দেখতে পারবো? উইকেট যদি এতটাই খারাপ হতো, তাহলে উইলিয়াম কিভাবে এত ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করলো, এমনকি গ্লেন ফিলিপস শেষ দিকে এসে 4-6 মারলো। শুধু এই দিকের না, টম ল্যাথামের কথাও কিন্তু না বললে না হয়। টম ল্যাথাম কিন্তু একই গতিতে তিনি করেছে। তার সুইপ শট গুলো যদি আপনারা দেখেন, স্পিনের বিরুদ্ধে, পেসের বিরুদ্ধে তার স্কুপ শট গুলো যদি দেখেন, দুর্দান্ত তিনি ব্যাটিং করেছেন। বাদ দিলাম নিউজিল্যান্ডের কথা, তারা আউট অফ দ্য বক্স ব্যাটিং করে গেছে। কিন্তু যদি পাকিস্তানের 2 জন ব্যাটসম্যানের দিকে একটু তাকান, তারা কোন ধরনের ব্যাটিং করেছে। খুশদিল শাহ এমনকি সালমান আগা, একমাত্র তাদের ব্যাটিং থেকেই কিন্তু মনে হচ্ছিল যে তাদের ব্যাট থেকে রান আসতেছে। আর বাকি যারা রান করে গেছে কিংবা ক্রিজে ছিল, তাদেরকে দেখে মনে হচ্ছিল যে
জন্য তারা কেন মাঠে নামছে আমার জানা নেই। হ্যাঁ, ফাকার যেমন ইনজুরিতে ছিল সেই কারণে তিনি ওপেনিং এ নামতে পারেন, সেটা অন্য ব্যাপার ছিল, কিন্তু সে যখন ওপেনিং এ নামতে পারতেছে না তো তখন তাকে তো নামানোর কোনো প্রয়োজন ছিল না, তাকে 6 নম্বর কিংবা 7 নম্বর নামানো উচিত ছিল যখন তিনি শুধু স্লগ হিট করবে। যেহেতু এখন বর্তমানে ক্রিকেটের নতুন রুলস, রানার অ্যালাউড না, আমি বলতেছিলাম যে রানার এক সময় কিন্তু একজন ব্যাটিং করতে পারতো, আরেকজন কিন্তু তার পক্ষ নিয়ে রান নিতে পারতো। এই জিনিসটা যখন এখন ক্রিকেটে বিদ্যমান না, তো তাকে ওই সময়ে বাবর আজমের সাথে নামানোটা বোকামি ছিল। তখন কিন্তু এমন একজন প্লেয়ার নামানো উচিত ছিল যে 1 এবং 2 নিতে পারেন, কারণ বাবর আজম কিন্তু সিঙ্গেল রোটেশনে বিশেষ পারদর্শী ছিল। আমরা যদি এক নজরে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারটা দেখে আসি তাহলে আমরা বুঝতে পারবো নিউজিল্যান্ড কিভাবে 320 রানের একটি টার্গেট তাদেরকে দিয়েছিল। উইলিয়ম 113 বলে 107 রান, ডেভিড কনওয়ে 17 বলে 10, উইলিয়ামসন 2 বলে 1, ড্যাল মিচেল 24 বলে 10, টম লেথাম 104 বলে 118, গ্ল্যান ফিলিপস 39 বলে 61, ব্রেসওয়েল 1 বলে 0। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে দুটি সেঞ্চুরি যখন একটা দলের একটা প্লেয়ার করে ফেলে তখন কিন্তু রান এমনিতেই 300 প্লাস হবে। কিন্তু পাকিস্তান কোন ধরনের বোলিং করছে সেটা যদি আপনারা খেয়াল করেন তাহলে পাকিস্তানের বোলিং স্কোয়াডটা একটু দেখতে হচ্ছে। চলুন পাকিস্তানের বোলিং স্কোয়াডটা একটু দেখে আসি। শাহিন আফ্রিদি 10 ওভারে 68 রান, 0 উইকেট। নাসিম শাহ 10 ওভারে 63 রান, 2 উইকেট। আবরার আহমেদ সবচেয়ে ভালো বলার, 10 ওভারে 47 রান, 1 উইকেট। হারিস রোপ আজকের দিনে সবচেয়ে বাজে বলার, 10 ওভারে 83 রান দিয়ে 2 উইকেট তিনি নিয়েছেন। খুশদিল শাহ 7 ওভারে 40 রান, 0 উইকেট। সালমান আগা 3 ওভারে 15 রান, 0 উইকেট। সুতরাং বুঝতেই পারতেছেন যদি ফিফথ বোলিং এর কোটাটি দেখেন পাকিস্তান কিন্তু ফিফথ বোলিং অপশনে খুব ভালো করেছে, অন্যদিকে মেন বলাররা কিন্তু জম্বেশ পিটাই খেয়েছে। আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন পাকিস্তানি স্পিনারদের থেকে নিউজিল্যান্ডের স্পিনাররা কত বেশি ভালো বল করেছে। পাকিস্তানি স্পিনাররা যেখানে টার পেয়েছে 2.4 ডিগ্রি, নিউজিল্যান্ডের স্পিনাররা পরে বোলিং করে যেখানে ডিউ পড়ার সম্ভাবনা ছিল ওইখানে তারা টার্ন পেয়েছে 4.8। তো বুঝতেই পারতেছে অলমোস্ট ডাবল। এই রকম বোলিং অ্যাটাকের বিরুদ্ধে যেখানে অচেনা প্লেয়ার এই কারণে বললাম তেমন নামি দামি তো কোনো প্লেয়ার নেই, যেখানে ট্রেন্ট বোল্ট নেই, স্টিভ সাউদি নেই, এমনকি ফার্গুসন যে টিমে ছিল সে কিন্তু ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। কেল জেমিসন তার রিপ্লেসমেন্ট হিসেবে দলের সাথে যুক্ত হবেন। তো বুঝতেই পারতেছেন এই দলের বিরুদ্ধে যখন এই ধরনের পারফরমেন্স হয় তখন কিন্তু এটা দুঃখজনক। বিশেষ করে বাবর আজমের ওই ধরনের ইনিংস আপনারা যদি এক নজরে পাকিস্তানের ব্যাটিং অর্ডারটা একটু দেখেন, কে কত রান করলো, কে কত বলে রান করলো, তখন আপনারা বুঝতে পারবেন কিন্তু ধাক্কাটা কোন দিক থেকে এসেছে। যদি একটু খেয়াল করেন সাউথ শাকিল 19 বলে 6 রান, বাবর আজম 90 বলে 64 রান। এর মাঝখানে কিন্তু 90 বলে যে 64 রান লাস্টে কিন্তু তিনি 2-1 4-6 মেরেছিলেন। রিজওয়ান 14 বলে 3 রান, ফাকার জামান 41 বলে 24 রান, সালমান আগা 28 বলে 42 রান, তাইয়াব তাহির 5 বলে 1 রান, এমনকি খুশদিল শাহ 46 বলে 69 রান, যেটি ছিল সবচেয়ে ভালো পারফরমেন্স। বাকিদের কথা আমি আর বললাম না। তো বুঝতেই পারতেছেন এই ধরনের পারফরমেন্স যখন একটা দর্শক করে তখন কিন্তু এই ম্যাচ জিতা যায় না। আপনারা যদি খেয়াল করে থাকেন 10 এবং 20 ওভারে যে ধরনের রান তারা করেছে এই স্টার্ট পাওয়ার পরে মোমেন্টাম তো তখনই চলে যায়। পাকিস্তান যেখানে 10 ওভারে নিয়েছে 22 রান, পরের 10 ওভারে নিয়েছে 44 রান, এইভাবে তো মোমেন্টাম নষ্ট হয়ে গেছে। এই মোমেন্টাম পাওয়ার পরে তো এই ম্যাচটাকে জয়ের আশা তো পাকিস্তান প্লেয়াররা আগেই ছেড়ে দিয়েছিল, এখন খেলাকে চালিয়ে যেতে হবে, সেই কারণে তারা খেলাটিকে শেষ পর্যন্ত নিয়ে গেছে। এছাড়া অন্য কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তবে নিউজিল্যান্ড প্রশংসার দাবিদার, তারা যেভাবে বোলিংটা করেছে এবং যেভাবে তারা ব্যাটিংটা করেছে, বিশেষ করে ব্যাটিংয়ে তারা যে ধরনের পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে 3 জন ব্যাটসম্যান গ্ল্যান ফিলিপস, উইলিয়ম, এমনকি টম লেথাম, তাদের ব্যাটিং এর উপর ভর করেই কিন্তু এত বড় রানটি করতে পেরেছে। একটা এই ধরনের ম্যাচ জয়ের জন্য যে ইন্টেন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা আজকে কিন্তু পাকিস্তান মিস করে ফেলেছে। ইন্টেন্ট যদি তাদের ভালো হতো, 10 ওভারে যদি তারা 60 রান বা 70 রান নিতে পারতো, হ্যাঁ উইকেট 2টিই পড়তো বা 3টিই পড়তো, তাও ভালো ছিল, কিন্তু তারা ওই ধরনের কোনো ইন্টেন্টই দেখাতে পারে নাই। তারা যে জয়ের জন্য মাঠে নামছে আমার মনে হয় না। তারা মনে করছে কি ওই যে একটা ম্যাচে যে সাউথ আফ্রিকার সাথে ট্রাই নেশন সিরিজে 350 রান চেস করে ফেলেছে, তারা ব্যাকে চলে এসে এই ধরনের পারফরমেন্স দিনের পর দিন তারা দিতে পারবে, কিন্তু না, ওই ধরনের ম্যাচ তো আর প্রত্যেকদিন হয় না। 300 রান কিন্তু এই মাঠে অত্যাধিক রান, সেটা তো স্বীকার করতে হবে। তো আপনারা বুঝতেই পারতেছেন পাকিস্তান যে ধরনের বোলিং করেছে সে কারণে কিন্তু 20-25 রান 23 রান এমনিতেই বেশি হয়ে গেছে, এবং পাকিস্তান যেভাবে ব্যাটিং করেছে সেখানে তো মনে হচ্ছিল যে এই রান তো পাহাড় সমান রান। তারা যদি সঠিকভাবে ব্যাটিং করতে পারতো, সঠিক ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করতে পারতো, তখন কিন্তু অন্যরকম একটা রেজাল্ট হতে পারতো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। দেখাবো অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা।